মোহাম্মদপুরের কৃষি মানিক। কে এই এডিসি সানজিদা? সম্প্রতি শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতনের ঘটনায় আলোচনায় এসেছেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি সানজিদা আফরিন নিপা। ডিম আমদানির সিদ্ধান্ত, দাম 12 টাকা নির্ধারণ। প্রতি পিস ডিমের দাম 12 টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এর আগে ভোর 4টায় আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত 3:52 প্রথম ইউনিট পৌঁছায়। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেড অফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে 17টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ সংবাদ মাধ্যমকে বলেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে দেখা গেছে। আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং হতাহতের খবরও পাওয়া যায়নি। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। বুধবার দিবাগত 13 সেপ্টেম্বর রাত 3:45টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেড অফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর 4:53 ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত 3:43 দিকে তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিক তাদের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 2টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও 3টি ইউনিট যোগ দেয়। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। এদিকে আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। সম্প্রতি শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতনের ঘটনায় আলোচনায় এসেছেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি সানজিদা আফরিন নিপা। তিনি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি হিসেবে কর্মরত এবং 31তম বিসিএস কর্মকর্তা। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এপিএস আজিজুল হকের স্ত্রী। সানজিদা আফরিনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুরের নাগদা শিমলা ইউনিয়নে। এম হোসেন আলীর মেয়ে সানজিদা 31তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বড় বোন পেশায় একজন ডাক্তার। 2016 সালের 5 মে থেকে 2021 সালের 7 জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন সানজিদা। এরপর 2021 সালের 6 মে থেকে 2022 সালের 7 নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে এসপি হিসেবে কর্মরত ছিলেন সানজিদা। 2022 সালের 13 নভেম্বর তিনি ডিএমপিতে যোগদান করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, যাকে ঘিরে ঘটনা সূত্রপাত সেই নারী এডিসি সানজিদার বিভিন্ন বিষয়ে তদন্ত হচ্ছে। সর্বশেষ হারুনের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়ান বলে অভিযোগ ওঠে। বিষয়টি বেশ কয়েক মাস ধরে তার স্বামী ও রাষ্ট্রপতির এপিএস আজিজুল গোপনে নজরদারি করছিলেন। সব বিষয় সামনে রেখেই তদন্ত হচ্ছে। প্রতি পিস ডিমের দাম 12 টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এদিকে আলু ও পেঁয়াজের দামও বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা ভোক্তা পর্যায়ে, আর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা অধিকার মাঠে থেকে এটি মনিটরিং করবেন। সয়াবিন তেলের দাম ৫ টাকা কমে আসবে বলেও জানান মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, বাজারে কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন ন্যায্য দাম কার্যকর করব। চলতি বছরের আগস্ট মাসে খাদ্য খাতে 12.54% মূল্যস্ফীতির কথা জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), যা গত 11 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগের মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল 9.76%, অর্থাৎ আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 2.78%। রোববার 10 সেপ্টেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে প্রকাশ করা হয়। বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, আগস্ট মাসে খাদ্যপণ্য মূল্যবৃদ্ধির রেকর্ড গড়েছে। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মশলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। 2020 সালে খাদ্য খাতে 100 টাকার পণ্যে 5 টাকা 56 পয়সা বৃদ্ধি হয়েছিল। একই পণ্যে 2023 সালের আগস্ট মাসে বেড়েছে 12 টাকা 54 পয়সা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডের মামলায় রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের একক বেঞ্চে জামিন শুনানি শেষে তাকে 6 মাসের জামিন দেন। এর আগে গত 4 সেপ্টেম্বর এ মামলায় তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। ওই দিন আদালতে দুর্নীতি দমন কমিশনের দুদক পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। শাহেদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন। গত 21 আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক প্রদীপ কুমার ওই রায় দেন। রায়ে 1 লাখ টাকা জরিমানা করা হয়। 60 কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। শাহেদের বিরুদ্ধে 2টি অভিযোগ গঠন করা হলেও 2004 সালের দুদক আইনের 26(2) ধারায় এ দণ্ড দেওয়া হয়। তবে 27(1) ধারায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার জন্য কারাগারে থাকা শাহেদকে সেদিন আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। এরপর তিনি আপিল করেন। 2020 সালের 15 জুলাই শাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর তার নামে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। কারাগারে থাকাকালে 2020 সালের 5 নভেম্বর সম্পদের হিসাব চেয়ে শাহেদকে নোটিশ পাঠায় দুদক। নোটিশে 21 কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অতিরিক্ত আরও 15 কার্যদিবস সময় দেওয়া হয়। শাহেদের পরও তা জমা দেননি। এরপর সম্পদের হিসাব না দেওয়া ও অবৈধভাবে 1,69,00,000 টাকা সম্পদ অর্জনের অভিযোগে 2021 সালের 1 মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি বাদী হয়ে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয় 1-এ মামলা করেন। গত বছরের 2 ফেব্রুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয়। এরপর গত বছরের 17 জুলাই শাহেদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত 10 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শাহেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় 2020 সালের 28 সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একটি আদালত। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের 4 সমুদ্রবন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর সমুদ্রবন্দরের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আরও বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।